তো আমরা হচ্ছে যে টপিক চলতেছিল সেটা হচ্ছে শ্বসন। তো এই শ্বসন টপিকে আমরা হচ্ছে প্রথম দিন হচ্ছে একটা বেসিক আউটলাইন শিখছি, যেটা তোমরা 19 শিখছো। সেটা হচ্ছে এই শ্বসনে প্রথমে গ্লুকোজ ভাঙে, গ্লুকোজ ভেঙে দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। পাইরুভিক অ্যাসিডের সংকেত CH3CO COOH। তো এই গ্লাইকোলাইসিসের এখানে গ্লুকোজে কার্বন থাকে কয়টা? 6টা। এই 6টা থেকে 3 কার্বন বিশিষ্ট কয়টা যৌগ তৈরি হবে? 2টা। এগুলোর নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, এটা হচ্ছে মেইন কথা। এখন আমরা গ্লাইকোলাইসিস ধাপটা কোথায় হয়? সাইটোপ্লাজম। বাকি ধাপগুলো কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে তারপর বাকিটা তো হবে। এখন কথা হচ্ছে বাকিটা বোঝার আগে এখান থেকে যে পাইরুভিক অ্যাসিড হইছে, এটা তো 19 আমরা এইটুকু জানতাম, কিন্তু এটা কয়টা বিক্রিয়ার মাধ্যমে হয়? টোটাল এখানে 9টা বিক্রিয়ার মাধ্যমে হয়। কয়টা বিক্রিয়া? 9টা। শুরু করলাম কাকে দিয়ে? গ্লুকোজ C6H12O6 দিয়ে শুরু করলাম, শেষ হলো পাইরুভিক অ্যাসিড। আলটিমেটলি দেখো গ্লুকোজ ভেঙে উৎপন্ন হচ্ছে পাইরুভিক অ্যাসিড, গ্লুকোজ ভেঙে উৎপন্ন হচ্ছে পাইরুভিক অ্যাসিড। কয়টা বিক্রিয়ার মাধ্যমে? 9টা। মনে রাখবো 1 নং, 3 নং এবং 9 নং। 1 নং, 3 নং এবং 9 নং বিক্রিয়া হচ্ছে একমুখী বিক্রিয়া, বাকি সবগুলো কি হবে? উভমুখী। তাহলে মনে রাখবো 139 হচ্ছে একমুখী বিক্রিয়া। এবার আসো এখানে যে গ্লুকোজ ভাঙতেছে, প্রথম অবস্থায় কি হয়? গ্লুকোজের সাথে একটা ফসফেট যুক্ত হয়। তো গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত মানে কাইনেজ থাকতে হবে। তাহলে কাইনেজ কেন? কারণ কোন জায়গায় যদি ফসফেট যুক্ত হয় তাহলে এখানে কোন এনজাইম দিতে হবে? কাইনেজ এনজাইম। তাহলে এই হেক্সোকাইনেজ, তাহলে গ্লুকোজ কয় কার্বনের যৌগ? 6 কার্বনের যৌগ। 6 কার্বনের যৌগের সাথে তুমি যদি কোনো কিছু যুক্ত করতে চাও তাহলে হেক্সোকাইনেজ, হেক্সো মানে কি? হেক্সো মানে হচ্ছে 6। তাহলে 6 কার্বনের যৌগের সাথে হচ্ছে তুমি কি করতেছো? ফসফেট যুক্ত করতেছো। ফসফেটটা আসছে কোথা থেকে? এখন এটিপি কে যদি ভাঙি, এটিপি কে ভাঙলে কি পাবো আমরা? এটিপি থেকে এডিপি পাবো আর ফসফেট পাবো। তাহলে এই কোন এনজাইমের উপস্থিতিতে? কার উপস্থিতিতে? ম্যাগনেসিয়ামের। তাহলে ম্যাগনেসিয়াম ভেঙে কি করলো? এটিপি কে এডিপি আর ফসফেট। এখন প্রশ্ন হচ্ছে এটিপি ভেঙে যে এডিপি উৎপন্ন হলো, ফসফেটটা কোথায় গেল? এডিপি ভেঙে যখন এটিপি ভেঙে যখন এডিপি হচ্ছে তখন ফসফেটটা কোথায় গেল? ফসফেটটা যুক্ত হয়ে গেছে এর সাথে, এই জন্য এর নাম হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। এর নাম কি? গ্লুকোজ 6 ফসফেট। এই গ্লুকোজ 6 ফসফেটটা এইখানে কি উৎপন্ন করবে? ফ্রুক্টোজ 6 ফসফেট। তাই গ্লুকোজ 6 ফসফেট আর ফ্রুক্টোজ 6 ফসফেট এগুলো কি? তার আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। তাই এদেরকে কি বলা হয়? সমাণু বলা হয়। কি বলা হয় এদেরকে? সমাণু। তাহলে সমাণু মানে হচ্ছে ইংলিশে বলা হয় আইসোমার। ইংলিশে বলা হয় আইসোমার। তো এই যে আইসোমার, তাহলে গ্লুকোজ 6 ফসফেটটা হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট হবে। এইখানে আইসোমারেজ এনজাইম কাজ করে। কোন এনজাইম? আইসোমারেজ এনজাইম। আর এই যে কার সাথে? ফসফোগ্লুকো, অর্থাৎ গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত থাকা অবস্থায় এই কাজ করতেছে, তাই এটা করব ফসফোগ্লুকো আইসোমারেজ। কেন আইসোমারেজ? কারণ গ্লুকোজ 6 ফসফেট এবং ফ্রুক্টোজ 6 ফসফেট এরা হচ্ছে পরস্পরের সমান। এই যে ফ্রুক্টোজ 6 ফসফেটটা উৎপন্ন করবে কি? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। কিভাবে? দেখো 6 ফসফেট মানে কি? 6 নং কার্বন ফসফেট ছিল, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট কেন হলো? 1 নং কার্বন আরেকটা ফসফেট আসছে। কোথা থেকে আসলো এটা? আবার 1 অণু এটিপি ভাঙে, মানে এখানে 1 অণু এটিপি খরচ হয়। তাহলে 1 অণু এটিপি থেকে 1 অণু এটিপি উৎপন্ন হচ্ছে আর ফসফেটটা যুক্ত হচ্ছে এর সাথে, ফলে হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট উৎপন্ন হচ্ছে। গেল। এরপর ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে 2টা যৌগ তৈরি হয়, হয় এটা নয় এটা, অথবা এইটাই 2টা অথবা এইটাই 2টা, অথবা 2টাই একসাথে। এই সময় এনজাইম কাজ করে হচ্ছে অ্যালডোলেজ। কারণ কি হয়? এখানে একটা এলডিহাইড উৎপন্ন হয়, এখানে এসিটন বা কিটোন উৎপন্ন হয়। তো এদের মধ্যে হচ্ছে একটা পারস্পরিক চেঞ্জ হতে পারে, যেহেতু এরা আইসোমার। আমরা পড়ছিলাম যখন ট্রায়োস পড়ছি হচ্ছে গ্লিসারলডিহাইড আর ডাইহাইড্রোক্সি এসিটন, এদেরকে আমরা কি বলছি? এরা হচ্ছে ট্রায়োস, মানে এদের কারণ সংখ্যা কয়টা করে? 3টা করে। তার মানে এরা এটা উৎপন্ন হয়, এটা উৎপন্ন হয়, বা এদের মধ্যে পারস্পরিক চেঞ্জও হতে পারে। হলো। এরপর আসো 3 ফসফোগ্লিসারলডিহাইড। এই 3 ফসফোগ্লিসারলডিহাইড থেকে উৎপন্ন হয় 1,3 বিসফসফোগ্লিসারলডিহাইড গ্লিসারিক অ্যাসিড। কিভাবে? আমরা জানি এখানে একটা ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করে। কোন এনজাইম? ডিহাইড্রোজিনেজ এনজাইম। এই ডিহাইড্রোজিনেজ এনজাইমটা কি করবে? এইখান থেকে একটা হাইড্রোজেন বের করে ফেলবে। এখান থেকে যখন হাইড্রোজেন বের করে ফেলবে তখন এটা উৎপন্ন হবে গ্লিসারিক অ্যাসিড। তাহলে গ্লিসারলডিহাইড ছিল, ওটা অ্যাসিড হয়ে গেল। কারণ কি? হাইড্রোজেন এখান থেকে বের হয়ে গেছে। কার থেকে বের হয়েছে? ফসফোগ্লিসারলডিহাইড থেকে। তাই বলবো ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজিনেজ।
এরপরে আসো, এইখানে NADP ছিল কিন্তু এখানে NADH+ কেন হলো? ওই যে হাইড্রোজেনটা বের হইছে তা NAD এর সাথে যুক্ত হয়ে NADH2 উৎপন্ন করে গেল। এরপর 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডটা কি করবে? এখান থেকে উৎপন্ন করবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এখান থেকে নিশ্চয়ই ফসফেট বের হয়ে গেছে, কারণ দুইটা জায়গায় ফসফেট ছিল, এখন ফসফেট আছে একটা জায়গায় মাত্র 3 নং কার্বনে, আগে 1 নং কার্বনও ছিল। আর ওই ফসফেটটা যে বের হয়ে গেল, ফসফেটটা কার সাথে যুক্ত হয়ে গেছে? ADP এর সাথে ফসফেট যুক্ত হয়ে ATP হয়ে গেছে। এডিনোসিন ডাইফসফেটের জায়গায় ফসফেট যুক্ত হয়ে ATP উৎপন্ন করে। এরপরে আসো, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হয়। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা পানি বের হয়ে যাওয়ার ফলে সেটা কিসে উৎপন্ন করবে? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ একটা অ্যাসিড উৎপন্ন করবে। কি আছে তার সাথে? ফসফোইনল। কি আছে? ফসফো, মনে রাখবা এখানে ইনলেস আছে, এখানে ফসফোইনল হবে। তাহলে ফসফোইনল কেন? কারণ এই যে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড একটা ফসফেট ছিল, ওই ফসফেটের কারণে হয়ে গেছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তো আমার টার্গেট কি? পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করা। তাহলে ফসফেটটাকে বের করে দিতে হবে। এই ফসফেটটাকে বের করার জন্য এগোনো ADP একটা ফসফেটকে নিয়ে হয়ে গেছে ATP করছে। ফলে হচ্ছে ADP থেকে ATP উৎপন্ন হয়ে গেল। তাহলে আমরা এখানে কি পাইলাম? এগোনো ATP, এগোনো ATP, টোটাল কত গুণ ATP পাইলাম আমরা এখানে? 2 গুণ ATP। তাহলে একদিকে যদি 2 গুণ ATP হয়, ঠিক এই পাশেও 2 গুণ ATP হবে। তাহলে টোটাল ডিপ হবে 4টা। এগোনো NADH2 পাইছি, তাহলে এই পাশে এগোনো NADH2 পাবো। তাহলে টোটাল NADH2 কয়টা পাবো? 2টা। তাহলে এখানে 2 অণু NADH2, 4 অণু ATP। এখন আমরা জানি এইখানে যে 2 অণু ATP খরচ হয়েছে, এই যে জায়গাটাতে 1 অণু ATP, 1 অণু ATP, 2 অণু খরচ হয়ে গেছে। তাহলে থাকলো কয় অণু? 2 অণু। আর এই যে 2 অণু NADH2, এখান থেকে আমরা জানি 1 অণু NADH2 থেকে ATP উৎপন্ন হয় 3টা করে। তাহলে আমাদের তো 3 দিয়ে গুণ করা উচিত ছিল, কিন্তু 3 দিয়ে কেন গুণ করে নেই? কারণ সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায় প্রবেশের সময় এরা একটা করে ATP খরচ করে ফেলে। ফলে হচ্ছে 2 দিয়ে গুণ করে আমরা 4টা ATP পাইছি। তাহলে 2টা, 4টা আর এখানে 2টা, টোটাল 6টা। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ATP উৎপন্ন হয় 6টা। এই পর্যন্ত।